রমজানে আমাদের জীবনযাত্রার বিশাল একটা পরিবর্তন হয়। সিয়াম সাধনার পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, কর্মঘণ্টা, সেই সাথে ঘুমের কিছু কিছু পরিবর্তনও কিন্তু পরিলক্ষিত হয়। এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে কিছু সুশৃঙ্খল নিয়মকানুন যদি আমরা মেনে চলতে পারি, তাহলে রমজানে রোজা রেখেও কিন্তু সুস্থ থাকা সম্ভব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মেডিক সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে কালো দাগ ও মেলাসমার রোগীদের করণীয়। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সিনথিয়া আলম, সহকারী অধ্যাপক, কনসালটেন্ট ডার্মাটোলজি, মেডিক সিগনেচার ক্লিনিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে রমজানের সাধারণত দেখা যায় যে আমাদের জীবনযাত্রার অনেক পরিবর্তন হয়, আমাদের ফুডের প্যাটার্ন পরিবর্তন হয়, আমাদের ঘুমের একটা টাইমিং চেঞ্জ হয়, আমাদের কাজের যে সময়টা সেটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো সব কিছুকে বিবেচনা করে আপনার কাছে কি মনে হয় যে আমাদের লাইফস্টাইল ইনক্লুডিং আমাদের ফুড হ্যাবিট, যেটা আমরা বলছিলাম, অনেকে আছে কোমরবিডিটির পেশেন্ট বা নন ডায়াবেটিক পেশেন্ট, একটা নর্মাল মানুষ, সবার ক্ষেত্রে যদি আমরা ইন জেনারেল যদি বলি যে আসলে কীভাবে আসলে জীবনযাত্রাটাকে আসলে ঠিক করা উচিত? খুব সুন্দর কোশ্চেন করেছেন। এখানে দেখা যায় লাইফস্টাইল মডিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। রামাদান মান্থে আমাদের কিছু জিনিস খুবই খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে ফার্স্টে আমাদের এখানে ব্যালেন্স ডায়েট খুবই ইম্পর্টেন্ট। আমাদের স্লিপ প্যাটার্ন, এটা আমরা কখন ঘুমাচ্ছি, যেহেতু এই সময়টাতে একটু ঘুমটা কম হয়ে যায় অনেকের ক্ষেত্রে, তো ওই স্লিপ প্যাটার্নটা আমরা যদি চেঞ্জ করি ইন বিটুইন ইফতার এবং সোয়ারের সময় যদি আমরা স্লিপ প্যাটার্নটা চেঞ্জ করি, তাহলে অনেকটুকু ইমপ্রুভমেন্ট হয়। খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ওয়াটার ইনটেক। সাফিসিয়েন্ট ওয়াটার ইনটেকটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি ওয়াটার ইনটেকটা প্রপারলি হয়, তাহলে দেখা যায় আমাদের ডিহাইড্রেশন প্লাস আমাদের স্কিনও কিন্তু ডিহাইড্রেট হয়ে যায়, প্লাস হচ্ছে ডাল হয়ে যায়, পিগমেন্টেশনগুলো আর একটু বেড়ে যায়, ইরিটেট হয়ে যায়। এই জন্য ফার্স্ট হচ্ছে হাইড্রেশন মেনটেন করতে হবে। ট্রেডিশনাল যদি ইফতার যদি আমরা বলি, সেই কিন্তু ছোলা বুট বা তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে, ভাজা পোড়া খাবারগুলো রয়েছে, এগুলোকে আসলে ইগনোর করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনার কাছে একটু জানতে চাইবো যে এই খাবারগুলোকে অ্যাভয়েড যদি আমরা না করি, তাহলে কোন কোন সমস্যাগুলো আসলে আমাদের হতে পারে? ফ্রাইড ফুড বা আপনি যেটা বললেন যে অতিরিক্ত ভাজা পোড়া, এটা খেলে দেখা যায় কি আমাদের একনি বেড়ে যায়, প্লাস পিগমেন্টেশনও কিন্তু বাড়ার চান্স থাকে। যেহেতু আমাদের স্কিনের ক্ষেত্রে ইরিটেশনটা আসে, তখন এক্সপোজ টু সান, মানে আমরা যদি অল্প কিছুক্ষণও যদি সান এক্সপোজারে থাকি, তখন পিগমেন্টেশনটা বাড়তে থাকে। তো এই সময়টাতে যদি ভাজা পোড়া খেতেই হয়, এয়ার ফ্রায়ার বা বেকড যদি খায়, তাহলে তুলনামূলকভাবে কমে আসে। এটা একটু অ্যাভয়েড করতে হবে। প্লাস আমাদের এন্টায়ার বডির যে সার্কুলেশন প্লাস বডি সিস্টেম, সেটা মেনটেন করলে আমাদের ত্বকটাও কিন্তু পরিষ্কার থাকে। প্লাস হচ্ছে আমাদের ইনার সিস্টেমের রিফ্লেকশন আমাদের ত্বকে আসে। স্কিনটা ক্লিন বা হচ্ছে আমাদের একটা হেলদি স্কিন দেখানোর জন্য, অন্তত করার জন্য আমাদের ফুড প্যাটার্ন বা ব্যালেন্স ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। এটার সাথে লাইফস্টাইল মডিফিকেশন আরও বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, মেলাসমা নিয়ে আরেকটা আমাদের অনেক মিসকনসেপশন হয়তো আমরা বলতে পারি যে অনেকে কমপ্লেন করে থাকে যে রমজানে তাদের মেলাসমা বা পিগমেন্টেশনের সমস্যাটা না অনেক বেশি বেড়ে যায়। এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা, নাকি এটা আসলে মিসকনসেপশন? না, এটা অ্যাবসলিউটলি নট। বিকজ হচ্ছে হাইপার পিগমেন্টেশন বা মেলাসমার যে দাগ, এটা কোনোভাবেই ফাস্টিংয়ের জন্য বেড়ে যায় না, কিন্তু এইটার সাথে ইনডিরেক্টলি কানেক্টেড কিভাবে, সেটা হচ্ছে যখন পানিটা আমরা এই সময়টাতেও ওয়াটার ইনটেক অনেক কমে যায়, তখন আমাদের স্কিন ব্রেকেজ খুব বেশি হয়, ডাল হয়ে যায়, ইরিটেট হয়ে যায়। যখন আমরা একটু সান এক্সপোজারে যাই, তখন তুলনামূলকভাবে আমাদের ইরিটেশনটা বেড়ে যাওয়ার কারণে পিগমেন্টেশনটা বেড়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো এ সময় যেহেতু ইরিটেশনটা কাজ করে, সো পানিটা ভালো মতো বা হচ্ছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ইনটেক করতে হবে। প্লাস এটার পাশাপাশি সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট। যখন কারো ইরিটেশন হবে স্কিনের ক্ষেত্রে বা রেড র্যাশ আসা শুরু করবে, তখন সে ময়েশ্চার ছাড়া অন্য কোনো কিছু, কোনো কেমিক্যাল বা অন্য কোনো উপাদান ব্যবহার করবে না যেটার মধ্যে অ্যাসিডিক নেচারের কোনো কিছু আছে। নর্মাল রাখবে, জেন্টেল ক্লিনস, জাস্ট মুখটা একটু নর্মাল জেন্টেল ক্লিনজার দিয়ে ক্লিন করবে। এটার পাশাপাশি সে যেই খাবারগুলো খাবে সেটা যেন অবশ্যই ডায়েট চার্টের মধ্যে ভেজিটেবল, ফ্রুটস এগুলো থাকে, এবং এটার পাশাপাশি সানস্ক্রিনটা প্রপার ওয়েতে ইউজ করলে পিগমেন্টেশনটা বাড়বে না।
বড় লিমিটেশনে থাকবে। যেমনটি বলছিলাম যে আমাদের বাংলাদেশের যে কালচার বা ট্রেডিশন আমরা বলতে পারি, আমরা একটু ভাজা পোড়া খাবার খেতে পছন্দ করি, বা দেখা যায় যে আমাদের ডাইনিং টেবিলে কিন্তু ওই ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি এগুলো কিন্তু থাকে। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যারা মেলাসমা পেশেন্ট বা পিগমেন্টেশন যাদের খুব হাই, তাদের এমন কোনো খাবারকে অ্যাভয়েড করা উচিত, বা এমন কোনো খাবার রয়েছে কিনা যেটা ওই পিগমেন্টেশন বা ওই মেলাসমাকে ট্রিগার করতে পারে? আমাদের ডায়েট চার্টে যদি স্পাইসি ফুড থাকে বা এটার সাথে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, বা আপনি ধরেন রমজানের মান্থে তো পানি কম খাওয়া হচ্ছে, তখন যদি একটু বেশি পরিমাণ চা কফি খাওয়া হয়, সেক্ষেত্রে আমাদের ট্রিগার করে যে কোনো পিগমেন্টেশন। সেটা যদি একনি পরবর্তী ব্রণের পরবর্তীতে যেই দাগগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও, প্লাস মেলাজমার ক্ষেত্রেও, রোজাশিয়া, এগুলো সব বেশি ট্রিগার করে। তো স্পাইসি ফুড, ফ্রাইড ফুড প্লাস ক্যাফেইন এগুলো একটু কম খেতে হবে। চেষ্টা করতে হবে যাদের মেলাসমা আছে তারা যাতে বিরত থাকে। তাহলে মেলাসমা বা পিগমেন্টেশনের জন্য বেস্ট ফুড আসলে কি হতে পারে? বেস্ট ফুড বলতে যদি বলেন ভেজিটেবল মানে ফ্রুটস টাইপের ফল ফলাদি খেতে হবে। আর এটা ছাড়া যদি বলেন ইন জেনারেল নর্মাল খাবার দাবার ওকে, হেলদি খাবার খাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মেলাসমার পেশেন্ট যারা রয়েছে, আমরা যতটুকু জানি যে সবসময় কিন্তু তাদেরকে একটা ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হয়, রেগুলার বেসিসে কোনো ক্রিম আর মেডিকেশনস কিন্তু তাদেরকে নিতে হয়। একটু জানবো যে রমজানে আসলে স্পেশালি তাদের খাবারের পাশাপাশি বা জীবনযাত্রার কিছু পরিবর্তনের পাশাপাশি আর কি কি ধরনের ট্রিটমেন্ট যদি তারা করে, তাহলে মেলাসমার যে বেড়ে যাওয়ার প্রবণতাটা সেটা কমে যেতে পারে? মেলাজমার সময় আমরা কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি যখন যাদের মেলাজমা হয়, কিন্তু এই রমাদান পিরিয়ডে মেলাজমার জন্য কিছু ট্রিটমেন্ট করা যাবে না। এটা আমার অপিনিয়ন, আমি আমার চেম্বারে সেটা প্র্যাকটিস করি না। সেটা হচ্ছে কেমিক্যাল পিলিং। দেখা যায় কি এই সময়টাতে কেউ যদি কেমিক্যাল পিলিং করে, বেশি বেশি তার স্কিনটা পিল অফ হয়। প্রপার হাইড্রেশন এবং ময়েশ্চার না থাকলে এটাতে স্কিনের পিগমেন্টেশনটা আরও বেশি ট্রিগার করে। সো এই সময় আমি এই প্রসিডিউরটা করি না। এছাড়া অন্যান্য প্রসিডিউর, সেটা যদি আপনি বলেন ব্রাইটেনিং ট্রিটমেন্ট আমাদের এখানে মেডিক্সে অনেক ভালো কিছু অ্যাডভান্স মেশিনারিজ আছে, যেটা দিয়ে আমি ব্রাইটেনিং ট্রিটমেন্ট কিউসুইস লেজার দিয়ে করি। এটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস মেশিনারিজ এবং লেজার মেশিন, যেটা শুধুমাত্র এখানেই আছে। আচ্ছা, তো যেহেতু আপনি বলছেন যে মেডিক্স সিগনেচার ক্লিনিকে কিছু অ্যাডভান্স ইকুইপমেন্টস বা মেশিনস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা মেলাসমা বা পিগমেন্টেশনের ট্রিটমেন্ট করে থাকেন, সেই সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে মেডিক্স সিগনেচার ক্লিনিকে আপনারা কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট করে থাকেন ফর মেলাসমা এবং পিগমেন্টেশন। একটু এই সম্পর্কে বিস্তারিত জানবো। মেডিক্স সিগনেচার ক্লিনিকে আমাদের তো কিছু অ্যাডভান্স মেশিনারিজ আছেই, আমি একটু আগেই বললাম। তো এই অ্যাডভান্স মেশিনারিজের মাধ্যমে আমরা নির্দিষ্ট কিছু ট্রিটমেন্ট শুধুমাত্র যেহেতু ফাস্টিংয়ে থাকে সবাই, এই টাইমটাতে আমরা করে থাকি এই ট্রিটমেন্টগুলোই। এই ট্রিটমেন্টগুলো আমাদের ত্বকের যে দাগগুলো থাকে সেটা অনেকাংশে কমায়, প্লাস হচ্ছে একটু কন্ট্রোলে রাখে। তো এই ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো আমাদের করতে কিছু টাইম থাকে, প্লাস পোস্ট প্রসিডিউর কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করলে ভালো রেজাল্ট পাওয়া যায় মেলাসমা বা পিগমেন্টেশনের ক্ষেত্রে। আচ্ছা, আপনি বলছিলেন যে ফাস্টিং থাকা অবস্থায় বা রমজানে বিশেষ করে আপনি কেমিক্যাল পিলিংটা করার জন্য আপনি ডিসকারেজ করছেন, এটার রিজনটা আসলে কি, কেন? রামাদান টাইমে আমরা যেহেতু একটু ফাস্টিংয়ে থাকি, আমাদের সাফিসিয়েন্ট ওয়াটার ইনটেক হয় না। তো এই সময়টাতে আমাদের স্কিনটা অনেক বেশি ইরিটেট থাকে, ডিহাইড্রেট থাকে, ডাল থাকে। তো তুলনামূলকভাবে দেখা যায় কি আমাদের স্কিনের যে ইরিটেশন, এটা যখন কোনো ধরনের কেমিক্যাল দেয়া হয় বা কেমিক্যালগুলো অ্যাসিড, যেহেতু এই কেমিক্যালগুলো দেওয়ার পরে ওটা শেডিং হয়, এক্সফোলিয়েট হয়, তো চামড়াটা যখন পিল অফ করে এটা আরও বেশি ইরিটেট হয়ে যায়, ময়েশ্চার প্রপার হয় না। তো আমরা বাহির থেকে ময়েশ্চারাইজার যতই ব্যবহার করি, পানি না খেলে বা ভেতর থেকে যদি হাইড্রেশন মেনটেন না করি, তখন দেখা যায় কেমিক্যাল পিলিংয়ের জন্য যে রেজাল্টটা আমরা পাওয়ার কথা সেটা তখন রেজাল্ট বা আউটকামটা প্রপার হয় না, প্লাস আরও বেশি ডিটোরিয়েট করে পেশেন্ট কন্ডিশন। তখন দেখা যায় পিগমেন্টেশনটা বেড়ে যায়।
একটু আপনার কাছে এখন জানবো যে যাদের মেলাসমা প্রবলেম রয়েছে বা পিগমেন্টেশন রয়েছে তারা কিন্তু সারা বছরই দেখা যায় যে কেউ বুঝে না বুঝে বা ডাক্তারের পরামর্শ ছাড়াই দেখা যায় বিভিন্ন ধরনের নাইট ক্রিম বা রেটিনয়েড ইউজ করে থাকে। এটি আসলে স্কিনের জন্য কতটুকু ভালো? আমাদের মেলাসমা বা পিগমেন্টেশনের জন্য প্রাইমারি স্টেজে বা একটা অনেক আগে কিছু ট্রিটমেন্ট দিত, সেটাকে ট্রিপল কম্বিনেশন ট্রিটমেন্ট বলতো। সেটাতে অ্যাট এ টাইম হাইড্রোকুইনোন, স্টেরয়েড প্লাস হচ্ছে রেটিনয়েড একসাথে থাকতো। তো এই ক্রিমগুলোকে আমরা এমনিতেই এখন চেষ্টা করি কম দিতে এবং পারতপক্ষে না দেওয়াই বেটার, কারণ এটা দেওয়ার পর দেখবেন দাগটা চলে যায়, টেম্পোরারি একদম চলে যায়, ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়া যায়, কিন্তু এটা পরবর্তীতে খুব দ্রুত ফিরে আসে, এটা আরও বেশি হয়ে যায়। সো এই ক্রিমগুলোকে, বা নাইট ক্রিম তো আমি কোনোভাবেই বলি না, নাইট ক্রিমকে আমি সাপোর্টই করি না। এগুলোতে মার্কারি থাকে, লেড থাকে, স্টেরয়েড থাকে, পটেন্ট স্টেরয়েড থাকে, সেটা আমাদের ত্বককে একদম টোটালি ড্যামেজ করে দেয়, সেটা ইরিভার্সিবল। এই ড্যামেজ আপনার কোনোভাবে ঠিক হবে এটা কিন্তু না, ড্যামেজটা পার্মানেন্ট। আপনি বলছিলেন যে কিছু কিছু স্টেরয়েড টাইপের বা রেটিনয়েড টাইপের ক্রিম আছে যেগুলো ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, এবং এগুলোতে কিন্তু অনেক ক্লায়েন্ট আর পেশেন্টরা কিন্তু বায়াসড হয়ে সেই ক্রিমগুলো কিন্তু কন্টিনিউ করে। আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি বা রিলসে কিন্তু এই ধরনের অনেক ক্রিমের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই। এই ব্যাপারে আপনার মতামত কি, যে এই ধরনের ক্রিম আসলে ইউজ করা উচিত কিনা ডাক্তারের পরামর্শ ছাড়া? ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড ক্রিম কখনোই ব্যবহার করা উচিত না। আর ডাক্তারের পরামর্শ ছাড়া এমন কোনো ক্রিম মুখে দেওয়া উচিত না যেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখেই এটা একটা স্ক্যাম। আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করছেন, সেটার ভিতরে ইনগ্রেডিয়েন্ট কী আছে আপনি কিন্তু জানেন না। তো ফার্স্টেই আপনি স্টার্ট করে দিলেন, সেটা আপনার ত্বকের জন্য উপযোগী কিনা সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ত্বক ড্রাই অর অয়েলি সেটা কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন না, কখনো মনে হবে ড্রাই, কখনো অয়েলি। সো রেটিনয়েড ক্রিম ব্যবহারের কিছু নিয়ম আছে, সেটা ব্যবহার করতে হবে, সেটা ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে, সপ্তাহে কয়দিন ব্যবহার করা যাবে। এটার পাশাপাশি স্টেরয়েড ক্রিম মুখে দেওয়া যায় না যদি নির্দিষ্ট কোনো কন্ডিশন বা ইন্ডিকেশন না থাকে। সেই ইন্ডিকেশনের জন্য একটা লিমিটেড পিরিয়ডের জন্য ব্যবহার করা হয়, সেটা হতে পারে 10 থেকে 15 দিন, এর থেকে বেশি না। অনেকেই আসে আমার দেখি চেম্বারে, তারা মাসের পর মাস স্টেরয়েড ক্রিম মুখে দিচ্ছে, পটেন্ট স্টেরয়েড ক্রিম, যেটা অত্যন্ত ক্ষতিকর। তার মানে আপনি বলছিলেন যে আসলে এই ধরনের স্টেরয়েড টাইপের যে ক্রিমগুলো যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, সেগুলো আসলে ইউজ করার পর ইনস্ট্যান্ট হয়তো আমরা ফিডব্যাক ভালো পাই, কিন্তু সেটি লং টাইমের জন্য এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্ষতিটা অনেক বেশি করে থাকে। এই সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের স্টেরয়েড টাইপের ক্রিম ইউজ করা হয়, যেটা অনেকে ইউজ করে থাকে, সেটার জন্য আসলে অনেকে ইনস্ট্যান্ট রেজাল্ট পায়, কিন্তু যেমনটা আপনি বলছিলেন যে দীর্ঘমেয়াদী তাদের স্কিন ড্যামেজ হতে পারে। একটু জানবো যে মেডিক সিগনেচার ক্লিনিকে এমন কোনো মেশিন রয়েছে কিনা অত্যাধুনিক, যেটি আসলে এই মেলাসমা বলেন, পিগমেন্টেশন বলেন বা ওভারঅল স্কিন কেয়ারের জন্য বিশ্বমানের যে সেবার যে মেশিনগুলো রয়েছে সেগুলো আসলে অ্যাভেলেবেল। মেডিক সিগনেচার ক্লিনিককে আমি ফার্স্টেই থ্যাঙ্কস দিতে চাই, এটার ম্যানেজমেন্ট টিম যারা আমাদেরকে এই অপরচুনিটি দিয়েছে, যেটার জন্য আসলে আমরা একটা পেশেন্ট যখন আমার কাছে আসে, তাকে আমার পক্ষ থেকে যতটুকু ভালো ট্রিটমেন্ট বা রেজাল্ট বা আউটকাম যেটা হওয়া উচিত সেটা আমি দিতে পারি। শুধুমাত্র এই মেডিক সিগনেচার ক্লিনিকের অ্যাডভান্স মেশিনারিজের মাধ্যমে এটা সম্ভব হয়। এই অ্যাডভান্স মেশিনারিজগুলো কি আছে, কি লেজার আছে যদি বলি, পার্মানেন্ট পেইনলেস লেজার হেয়ার রিমুভালের জন্য প্রাইমলেস, যেটা খুবই ভালো কাজ করে পার্মানেন্ট লেজার হেয়ার রিমুভালের ক্ষেত্রে। এটা অ্যামেজিং রেজাল্ট এবং ওয়ার্ল্ড ক্লাস একটা মেশিন যেটা এখানে আছে। এটার পাশাপাশি যদি বলেন ব্রাইটেনিং ট্রিটমেন্টের জন্য কি আছে, এটার জন্য কিউ সুইচ লেজার, যেটা আমাদের অন্যান্য জায়গায় যদি বলেন বাংলাদেশের ক্ষেত্রে এটা অন্যান্য জায়গায় খুবই কম, নেই বললেই চলে। এটা ছাড়া বডি কন্ট্রোলিংয়ের জন্য মেডিক সিগনেচার ক্লিনিকে যেটা বাংলাদেশে পারতপক্ষে কারোই নেই, এমস্কাল্প নিউ, এটা অ্যাডভান্স টেকনোলজি প্লাস নিউয়ার এডিশন। এটার আরও
রেজাল্ট বা আউটকাম আপনারা দ্রুতই দেখতে পাবেন। দেখবেন যে আমার কিছু পেশেন্টের বিফোর আফটার দিলে আপনারা আরও রেজাল্টটা এতটাই ম্যাজিক্যাল রেজাল্ট সেটা আপনি বুঝতে পারবেন। এটা আর হচ্ছে এক্সিওন, এমএসকাল নিও, এগুলো সবই অ্যাডভান্স টেকনোলজির কিছু ট্রিটমেন্ট, যেটা ধরেন ব্রনের পেশেন্টের জন্য বডি কন্ট্রোলিং প্লাস এটার পাশাপাশি পার্মানেন্ট লেজার হেয়ার রিমুভালে সব মেশিনারিজ এখানে অ্যাভেলেবেল। আচ্ছা, এই জায়গায় আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘ সময় মেডিক্স সিগনেচার ক্লিনিকে একজন ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ করছেন, সেই জায়গাটায় মেডিক্স সিগনেচার ক্লিনিক কতটুকু সফলভাবে আসলে পেশেন্টদেরকে সেই স্বাস্থ্য সেবাটা দিতে পারছে? আমি অ্যাজ এ ডার্মাটোলজিস্ট ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক পারপাস এখানে আমি চেম্বার করি। আমার পেশেন্টরা যখন আমার কাছে আসে, ক্লিনিক্যাল পেশেন্টও আমি এখানে পাই, সে সম্পূর্ণ আমার কাছে আমার জন্য দেখা যায় আমি তার যেই ডিজিজটা বা যেই রোগটা আমি তার ডায়াগনোসিসের মাধ্যমে ট্রিটমেন্ট দেই, সেটা সে ঠিকমতো প্রপার ওয়েতে কাউন্সেলিং প্লাস একটা নির্দিষ্ট টাইম দরকার হয় একটা পেশেন্টের, সে আমার সাথে কথা বললো, আমি তাকে ট্রিটমেন্ট দিলাম, তার সম্পূর্ণ সমস্যাটা শোনার যেই সময় সেটা আমি ভালো মতো দিতে পারি। সে যখন এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে যায়, আমি বলতে পারি যে আমার পরিচিত পেশেন্টরা মেডিক্স সিগনেচার ক্লিনিককে থ্যাঙ্কস তো দেয়, আমাকে তো দেয়, মেডিক্স সিগনেচার ক্লিনিকের প্রতিও তারা অনেক কৃতজ্ঞ। এরকম অনেক পেশেন্টের আমি তাদের অপিনিয়ন বা আমি তাদের কাছে শুনতে চাই যে আর কি কি ইমপ্রুভমেন্ট দরকার। এই যে আপনি কাউন্সিলিংয়ের কথা বলছিলেন, সেক্ষেত্রে তো আমরা বলতে পারি যে আসলে যে কোনো রোগের ক্ষেত্রে যখন একজন রোগী ডাক্তারের কাছে আসেন, সেক্ষেত্রে কাউন্সিলিং করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আপনারা যেহেতু বিভিন্ন ধরনের প্রসিডিউরাল কাজে বিভিন্ন ইকুইপমেন্টস বা মেশিন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে পেশেন্ট সেফটির বিষয়টা কিন্তু চলে আসে, এবং সেটাও আপনি বলছেন যে আপনারা খুব চমৎকারভাবে কিন্তু এই প্রসিডিউরগুলো আপনারা করে থাকেন। জি, এবং এই যে প্রসিডিউরগুলো আমরা করি, এই কাউন্সেলিংয়ের কথাটা বললেন, আমাদের ডার্মাটোলজিতে দেখা যায় সবাই বলে যে ডার্মাটোলজিক্যাল ডিজিজগুলো সারে না, ত্বকের রোগ কখনো সারে না, ঘুরে ঘুরে আসে। কিন্তু একটা পেশেন্টকে প্রপার কাউন্সেলিং করলে, এই রোগ সম্পর্কে জানালে, পরবর্তী কি কি স্টেপ নিতে হবে সেই অ্যাডভাইস অপিনিয়ন দিলে সেটা কিন্তু সম্পূর্ণ সেরে যায়। তো এটা মেডিক্স সিগনেচার ক্লিনিকে আমার পেশেন্টকে আমি দিতে পারি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেডিক্স সিগনেচার ক্লিনিক সম্পর্কে আপনি যে কথাগুলো আমাদেরকে শেয়ার করলেন, যে আপনারা বিশ্বমানের সেবা দিয়ে থাকেন, এবং সেই সাথে আপনি ধারণা দিলেন যে আসলে পিগমেন্টেশন এবং মেলাজমার রোগীদের আসলে কী কী ধরনের বিষয় মেনটেন করা উচিত, বিশেষ করে রমজান এবং সেই সাথে রমজান পরবর্তী সময়টাতে। আবারও ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করবার জন্য। থ্যাঙ্কস। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেডিক্স সিগনেচার ক্লিনিক টিভিতে। তো এখন টিভি রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।